পদ্মজা সামনে দুটি দরজা দেখতে পেল। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয় দরজাটিতে লেখা ধর রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়, তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা দুই হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরলো। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আসছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিভস্র অবস্থায় 5-6টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত, আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচে অবধি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্ট-পুষ্ট শরীরের গড়নে মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলো চোখ পড়ে যায় দরজার দিকে। পদ্মজা থপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি যেন নিমেষেই কে যেন শুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জলজল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি। বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই। ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোঝা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিওরে দাঁড়ালো। ক্ষীণ স্বরে তাকালো, ডাকলো, খালাম্মা। খালাম্মা ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি খোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশিই যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বলবেন লতিফা বুঝলো না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্ন স্বরে বললেন, পদ্মজা কই? আপনার ঘরে না আইলো দেখলাম। ঘুম থেকে উঠা তো দেখি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? মনে কয় ঘরে আছে, ডাইকা দিমু? না থাকুক। খাইবেন কিছু? না। আরেকটা খেতা দে। লতিফা আলমারি থেকে লেপ বের করলো, তারপর ফরিনার গায়ের উপর দিল আর বলল, অনেক ঠান্ডা পড়ছে খালাম্মা, খেতা দিয়া হইব না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালো না। তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে, আর শীতল হাওয়া শাঁসা করে ঘরের ভেতর ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। যখন বাবু জন্ম হলো, আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার স্যারায় তো সত্যি কালা হইছে। আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনা বিন্দু মাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন, আমার বাবু। মায়াময় একরত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যেস। মায়ের হাতে 3 বেলা না খেলে পেটই ভরতো না। কত শত আবদার ছিল তার। আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখতো। যতবার আম্মা ডাকতো ততবার বোধহয় নিঃশ্বাস নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান, তেজি। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনে স্বর্গীয় সুখ এনে দিয়েছিল আমির। পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথরে করে কেঁপে উঠল। চোখ দুটি ভিজে উঠে জলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হলো না, 50-এর ঘরে পড়েছেন। ফরিনার চোখের দেয়ালে টপকে উপচে পড়ে নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কান্দেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাইলেন। ভেজা কণ্ঠে বললেন, তুই যা লতু। লতিফা ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মরে কিছু কইেন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। সেরিটা ভালা আছে, ভালাই থাকুক, মা বাপ নাই।
ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই সব জানতি লতু? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংস্র সিংহের মতো গর্জন করে উঠে বললেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থাইকা সুইটা গেল? বাপের রক্ত কেমনে পাইলো? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালাম্মা, আপনি চিল্লায়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, আমার ক্ষতি অহনের আর কি আছে লতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীনভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে 2 তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হা করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য একবারে ফাঁকা করে, মজিদ হাওলাদার নামক নরপিশাচ তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেনি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে ভালোবাসারা। চলেছে শুধু অভিনয়। যার কাছেই সেই অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক চলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী, আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তে ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাবস্বরূপ কারণে জলজল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। হাত থেকে বেল্ট পড়ে যায়, আর চোখে বিভস্র মেয়েগুলোকে একবার দেখে। তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুতেই পদ্মজা ছ্যাদ করে ওঠে। ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো। সে 2 হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলও সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাত চেপে ধরে, অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিচ্ছু দেখোনি তুমি? তারপরও উচ্চস্বরে কাউকে ডাকলো, আরবিদ, আরবিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গনের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে। তার সারা শরীর যেন পোকার মতো কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা, আমারে বাঁচান, এই লোকটা আমারে মাইরা ফেলবো। আরবিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে উঠল। পদ্মজার বুকে হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃখ স্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আরবিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা। আরবিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানের সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হাঁটাতে পারছে না, সে যেন জায়গায় জমে গেছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে উঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরবিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুকরিয়ে ওঠে। কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরবিদ আরেকটা লাথি বসায়। মেয়েটা চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরবিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরবিদকে আঘাত করলো। আরবিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল, আরবিদ থামো। আরবিদ থামলেও পদ্মজা থামল না।
সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেললো আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁসফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমিরও প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনোদিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি, যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো। সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়েছিল আরেকজন লোক। তার চুলগুলো মেয়েদের মতো অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারছে না। তার স্বামীর কণ্ঠে এই কি শুনছে সে? বুকের জ্বালাপোড়া বেড়ে চলেছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই। সে কিরমির করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে, যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসলো। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকায়, আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির কিচ্ছু বলল না। পদ্মজা বলল, আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃখ স্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, রিদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল, ধারালো সেই হাসি। ঠোঁট হাসি রেখে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? যা বলেছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল, কি? মরেনি, হাসপাতালে আছে। আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। যে মুখে মায়া ছাড়া কিচ্ছু দেখতো না সে, আজ সেই মুখটাই চিনছে না। পদ্মজার ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা স্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মরার জন্য আর কিছু কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির মুখ খুলল, বাসে বোধ হয়। পদ্মজা হাসলো। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল, তারপর আবার সোজা হয়ে বসলো। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব, আমি ঠিক ছাড়িয়ে নিব। আর কিছু করো না। কি করবেন? খনি তো। একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিতে তাকালো। পদ্মজা কথাটি বলে কাঁপতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কি বলছে? এই কথাটা সে মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিল, বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ, নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে। কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কুলসিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চিনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজও পদ্মজা জানতে পারতো না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়তো। গুটি ওলট পালট হয়ে গেছে। এরই বোধহয় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলছল চোখে আমিরকে দেখছে। সে চোখের সামনে সব কিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময় বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এই কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো।
চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল, তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল? না, পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পড়েছিল ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে, তাদের অত্যাচার করা হচ্ছে খুব, কিছু একটা দিয়ে পিটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কোন বাবা মায়ের চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে? পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না? একটুও হয় না? আমির ভাবান্তর হলো না, সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে, এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা, নয় এত বছরের পাপের সাম্রাজ্য তাকে ত্যাগ করতে হবে। তুখোর আমির মনে মনে পরিকল্পনা করলো, আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অলন্দপুরে, সে কাজটা সম্পূর্ণ করতে হবে। এই চাপটা মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথে পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়? পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে, ছটফট করছে। সে আমিরকে অনুরোধ করলো, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো পুরো শরীর রক্ত ছিল, তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে পদ্মজার দিকে, তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব না। অজুহাত দেওয়ার মতো কিছুই নেই। এবার যা হবে সরাসরি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে, নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে? কে জানে। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাতে অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে, কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজা বলেছিল, সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়। তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধ রাখে। তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উকি দিয়েছিল নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না। কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারতো না, পাশবিক নির্যাতন করতো না। এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু এতটুকু বুঝতে পারছে, তার দেখা সব খারাপের শুরু তার স্বামী। পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল, এভাবেই বেঁধে রাখবেন? মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না। পদ্মজা ভেবেছিল আমির বোধহয় উত্তর দিবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল, তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে? কেন, কখনো কাউকে খুন করেননি? অভিজ্ঞতা নেই, তাচ্ছিল্যের সাথে পদ্মজা বলল। আমির শান্ত স্বরে বলল, অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, মানে অন্যদের খুন করেছেন? আমির জবাব দিল না। পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল, কাকে করেছেন? কয়জনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন? আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল, বলল না। তাহলে কাকে? এত কথা কেন বলছো? মেয়েগুলোকে ছেড়ে দিন, কি লাভ ওদের মেরে আটকে রেখে? আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায়। বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে, তাকে স্বাভাবিক হতে হবে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে সেটা জানতে হবে। তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে। কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো। তখন একটা হুল্লোড় কানে আসে, অনেকগুলো মেয়ের আকুতি। আবার মারছে? না, মারছে না। মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে, আর 10-12 জন একসাথে আছে। তবে কি এরা অন্য দল? এখানে আরো মেয়ে আছে? পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করলো। আমিরের কণ্ঠ ভেসে আসছে, সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে। তারপর একজনকে আদর স্বরে বলল, রাফেদ, দেখো এরা যেন ঠিক করে খায়, আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না, একজন একজন করে খুলবে। আর চেঁচামেচি যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরভিদকে পাঠাচ্ছি। আরভিদ কোথায়? উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারল না। সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, ভাই, আমারে সাইরা দেন, আমার কয়দিন পর বিয়া। অনেক কষ্টে আমার মা বাপে আমার বিয়া ঠিক করছে। তারপর আর কোনো সারা শব্দ আসেনি। ঘৃণায় পদ্মজার চোখ বুঝে আসে, চোখ ছাপিয়ে জল নামে। তার কিছুক্ষণ পর আমির আসলো। পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল। আমির বলল, খাবার আসছে, খেয়ে নাও। খাবো না। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবরণ। বিষ দেইনি, লতিফার রান্না, খেতে পারবে।
পদ্মজা চমকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল। এবার বুঝেছে লতিফার কাজ কি। আমির বলল, কি হলো? পদ্মজা বলল, আমার একটা উত্তর দিন। তোমার তো প্রশ্নের অভাব নেই। এখানে আরও মেয়ে আছে? আপনার কি নারী ব্যবসা আছে? শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কেঁপে ওঠে। আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, খাবে নাকি সেটা বলো। আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন। টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। মুসলিম তো আপনি নাকি? আমাদের কোনো ধর্ম নেই। কি সব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা। এরকম ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব তো তোমার ছিল না। মনে আছে আপনার, পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুনি, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, তোমাকে তো ভালোটাই দেখিয়েছি। তুমি চাদর তুলতে গেলে কেন? এখন এসব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালেন, সাথে আমারও। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকবো। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। মন থেকে এটা মানছো? কোনটা? আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না? পদ্মজা কি বলবে ভেবে পায় না। যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে। পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আপনাকে ক্ষমা করা ঠিক না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না। আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সব কিছু ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন, তওবা করুন। আমরা দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকবো। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা। অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির। তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না। সে পদ্মজার আশায় বালি ঠেলে দিয়ে বলল, তুমি সব ভুলে যাও। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই মানুষটার সর্বস্ব জুড়ে সে নেই। যদি থাকতো, সব কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকের ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে। আমির পদ্মজার বাঁধন খুলে দিল। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, খুলে দিলেন যে? খাবে চলো। যদি এখন পালিয়ে যাই, কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাঁদছো? পদ্মজার লম্বায় আমিরের কাঁধ অবধি। সে ছলছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে। রক্ত জবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপছপ করছে। আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই, নিষ্প্রাণ। শীতল পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আমির 2 পা পিছিয়ে যায়। পদ্মজার জোরে জোরে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না। আপনার মনে আছে একবার আমি রাগ করে 2 দিন কথা বলিনি? তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষের অচেনার রূপ ভয়ানক। কষ্ট দুটো নেই। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর। পদ্মজা অশ্রু ভরা চোখে তাকায়। আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, গালে ব্যথা পেয়েছো কি করে? এতক্ষণে দেখেছেন? না, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাটা লেগেছিল। তারপর রিদওয়ান মেরেছিল। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেক জগৎ থাকে। সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই। ভেঙে ফেলুন সব। নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন? আমার রক্ত ভালো না। কেউ আমাকে পশু বলে, আমার আনন্দ হয়। তাহলে আপনি ছাড়বেন না কিছু? না। পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে। আমির বলল, খাবে নাকি খাবে না? আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। পদ্মজা চুপ থাকে, নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে। খেয়ে দেয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না। সে লম্বা করে কয়েকবার নিঃশ্বাস নিল, তারপর বলল, খাবো। আমির বের হয়ে যায়। সেদিন রাতে আর ফিরে আসে না। মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে। তার নাম রাফেদ। পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে। পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইল। তখন পদ্মজা প্রশ্ন করলো, উনি কোথায়? আপনি কেন বাঁধছেন? বাইরে গিয়েছেন। আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে।
কি করতে গিয়েছে? এসব বলতে পারবো না। স্যার অনেক রাগী, স্যারকে রাগাবেন না, যা বলবে মেনে নেবেন। আপনার স্যার তো আমাকে ভয় পায়, আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল, ভয়ে কেঁপেছেন। বিশ্বাস করুন। রাফেদ হাসলো। এই হাসিই বোধহয় বলে শয়তানের মতো হাসা। মজা করছেন? আচ্ছা, ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? ওই যে সাদা দেখতে, আরদিদ বা এরকম কোনো নাম? তা জেনে আপনি কি করবেন? রাফেদ এগিয়ে আসে বাধার জন্য। পদ্মজা আর চোখে কিছু একটা খুঁজে, কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেল না। ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে, চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে দেখা উচিত। পদ্মজা 2 পা ছিপিয়ে যেয়ে বলল, আপনাদের বাড়িটা অনেক সুন্দর, পাতালে বাড়ি আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখি। আমার উনি বানিয়েছেন তাই না? এটা স্যারের বানানো না, তাহলে কার? রাফেদ পদ্মজার ন্যাকামি বুঝে যায়, সে তেড়ে আসে। পর পুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সায় দিচ্ছে না। এখান থেকে পালালে বাইরে আরেক শয়তান আছে, পালিয়েও লাভ নেই। তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে, বলল, ধস্তাধস্তি করবেন না, আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ঘরের ছাদ অনেক উঁচুতে। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে। বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে, তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল, ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো, মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না। আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়ার ভরা দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে। সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে। অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তেই চাঙা হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না। হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখলো। তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না। বলেই সে বেরিয়ে যায়। দরজার বাইরে থেকে তালা মেরে দেয়। পদ্মজার চাঙা হয়ে যাওয়া মন আবার মেঘ জমে যায়। সে মেঝেতে ভঙ্গিতে বসে পড়ে। বর্তমান পদ্মজার কান্না যেন থেমে থেমে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটল না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। মেয়েটার কান্না রোগ বোধহয় সেদিন থেকেই হয়, যেদিন জানলো তার স্বামীর আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাদার পর পদ্মজা পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছু বলবে না। তাই তুষার নীরবতা ভেঙে বলল, তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন? রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারবেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস কি করে হলো? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক করা কাণ্ড। তুষার বলল, আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসত, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থম মরে গেল। শূন্য দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন কি? তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভ্যাপসা গরম অধৈর্য হয়ে উঠেছে। পদ্মজা তখনও শূন্যে দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেই দিকে তাকায় সেই দিকেই তাকিয়ে থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকলো, মিস পদ্মজা। পদ্মজা তাকালো। তার চোখ দুটি ফোলা আর ঠোঁট দুটি সবসময় তিরতির করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি হবে কবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায়? তুষারের ধারণা নেই।
সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছে। তুষার অবশ্য এত রাগল না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভেবে বলল, পারে, তারা কম মানুষকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের পিশাচ সিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা থাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো এই খারাপ, উনি উন্মাদের মতো হয়ে যেতেন। কি করেছেন না করেছেন তা যেন নিজেও বুঝতেন না। আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেওয়ার, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পদ্মজা চকিতে তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, মানসিকভাবে বিপর্যস্ত। অতীত। শিশির ভেজা ঘাসে পা দিতে সর্বাঙ্গ শীতল হয়ে ওঠে। ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরে হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস, কুয়াশায় তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ভালো লাগা! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। পূর্ণা পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল। বলল, এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থেকে বাইর হইছো কেন, আর জুতা খুলছো কেন? পড়ো পড়ো, শব্দটি ধমকে উচ্চারণ করলো। পূর্ণা দ্রুত জুতা পরে নিল। বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? আমারে দেখা লাগে আমার ঠান্ডা লাগতেছে। গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপর সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাত পায়েও মজা আছে, এরপরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তারপর পরই বলল, আজ দুপুরে না আবার যাবেন বলেছিলেন? যাবো তো, লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আসে ভালোই আছে, তবুও খোঁজ নিমো আমি, এত চিন্তা করো না। পূর্ণা অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা। খাইয়াইছো? মৃদুলের ফর্সা গাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? আর খাওয়া? কেন খাননি? জাকির রে চিনো না? জাকিরের বাড়ি তুটছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আসছিলাম। রাতবকে জাকিরের দাদি কোথায়? বুড়ির অসুখ। আচ্ছা বাদ দাও। বাদ দেবো কেন? ফুপা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন? নিজেরই তো ফুপা। আত্মসম্মান বলে তো একটা কথা আছে। পদ্মজা ভাবির খোঁজটা তোমারে দেওয়ানের লাইগা আসি, নইলে রাইতেই যাইতাম গা। আমার এত বড় বাড়ি রাইখা আমি এইখানে কথা শুই না পইরা থাকুন কেন? পূর্ণার রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আজ চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসলো। মৃদুলের হাসি দেখে পূর্ণা উৎসুক করে বলল, হাসার কি বললাম? তুমিও চলো। কোথায়? আমার বাড়িতে? ধুর, এ হয় নাকি? মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়িতেই যায়, তাহলে আমার বেলা এ হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলছে। পূর্ণা শ্যামবর্ণের মায়াবী মুখটা লজ্জায় জমে বসে আছে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটেছে। সে উল্টো দিকে হাঁটা শুরু করলো। মৃদুল বলল, চলে যাইতাছো কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে যাইও না, যাচ্ছি, কথা শুনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে। হাঁপাতে হাঁপাতে বলল, এত শরম পাও কেন? পূর্ণা লজ্জা শরম আর নিতে পারছে না। মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। খাউন যায়, বাসন্তী খালার রান্না কিন্তু একেবারে খাঁটি। আপনি তো বড় আম্মার সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। তাহলে তো এই বাড়িতে জামাই হইতে হবেই। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলাও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়, সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না। দুজন একই রকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরাই বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখুনের খোঁজে গেওয়া পাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং